ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের নিজস্ব চ্যানেল ডিএসসি বেঙ্গলে। তো দেখো, আজকে আমরা একটা মেইন যেটা টপিক সেটা হচ্ছে পলিটি করব। তো পলিটির দেখো সব থেকে ভালো বই তোমরা যদি ফলো করো সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত। তো আমরাও যেটা নোটসগুলো বানিয়েছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো তোমরা আমাদের নোটস দিয়েও পড়াশোনা করতে পারো, লক্ষ্মীকান্ত নিয়েও পড়াশোনা করতে পারো, তো যেটা তোমাদের ইচ্ছে। আমরা এখানে ডিসকাস করে নিচ্ছি যে জিনিসগুলো কনসেপ্ট কোথায় বুঝতে হবে না হবে। তো আমরা প্রথম চ্যাপ্টার, তোমরা লক্ষ্মীকান্তেও যেটা পাবে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো আমরা একদম লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টার্সগুলো আছে, যেভাবে যে জিনিসগুলো আছে ম্যাক্সিমাম আমরা সেম টু সেম ফলো করার চেষ্টা করব, যাতে তোমাদের পড়তেও সুবিধা হয়, এক একটা চ্যাপ্টার কিভাবে পড়বে না পড়বে সেইভাবে। ওকে, তো আজকে দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে আসি, দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুটো বেসিক্যালি আছে, একটা হচ্ছে কোম্পানি রুল, একটা কোম্পানির সময় যেটা হয়েছিল 1773 থেকে 1858, আর একটা পরবর্তীকালে হয় সেটা হচ্ছে তোমার ক্রাউন রুল। তো দুটো ফেজ বেসিক্যালি, এটা ফেজ ওয়ান আর ওটা ফেজ টু। তাতে আমরা দেখবো মেজর কি কি অ্যাক্ট, কি কি চেঞ্জেস হয়েছে, লজ হয়েছে, সেটা আমরা দেখবো। তো সবার প্রথমে তুমি দেখো দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773, খুব খুব ইম্পর্টেন্ট এই অ্যাক্টটা, কেন প্রচুর জিনিস এখানে আমাদের চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এটা ও বলছে ওই জন্য দিস অ্যাক্ট ওয়াজ গ্রেট কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স। ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথম যেখানে তোমার ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল আর রেগুলেট নেওয়া করা শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আগে কিন্তু ছিল না, এইখান থেকেই তোমার আলটিমেটলি ওদের ওপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে অ্যাজ আ কোম্পানি হিসেবে ওরা কাজ করতো, তখন কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের কোনো রুলস রেগুলেশনস বা কোনো কন্ট্রোল ওদের উপর ছিল না। কিন্তু এখান থেকেই তারা কিন্তু লজ বানানো শুরু করলো, তাদের কন্ট্রোল করা শুরু করলো। এটা রিকগনাইজ করছে ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি। একটা কোম্পানির পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনকে কিন্তু এখান থেকে রিকগনাইজ করা শুরু হলো। ইট লেড দ্য ফাউন্ডেশন অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া। এখান থেকেই কিন্তু আমরা পাবো যেখানে সেন্ট্রালাইজড, আগে কি করেছিল প্রত্যেকটা প্রিন্সলি স্টেট প্রভিন্সের সব আলাদা আলাদা নিজস্ব রুলস হতো, এখান থেকেই কিন্তু তোমার মেইন কন্ট্রোল হওয়া শুরু হলো, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। এর ফিচার্সগুলো দেখো, এর ফিচার্স সবকটা ইম্পর্টেন্ট, একটাও ছাড়বে না। ফার্স্ট হচ্ছে গভর্নর অফ বেঙ্গল ডেজিগনেট করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা আমাদের করা হলো। এবং এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার যে তাকে অ্যাসিস্ট করবে, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা হয়ে গেল, গভর্নর অফ বেঙ্গলটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং তাকে কে অ্যাসিস্ট করবে? এক্সিকিউটিভ কাউন্সিল, যেখানে 4 জন মেম্বার থাকবে। প্রথম হয়েছিলেন লর্ড ওয়ারেন হ্যাস্টিংস। না, প্রচুর ঘোড়ায় ফার্স্ট গভর্নর জেনারেল, ফার্স্ট ভাইস রয়, খুব গোলায়। একটু মাথায় মনে রেখো, গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন উনি লর্ড ওয়ারেন হ্যাস্টিংস। ইট মেড দ্য গভর্নর অফ বম্বে অ্যান্ড ম্যাড্রাস প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কি করা হলো? গভর্নর অফ বম্বে অ্যান্ড ম্যাড্রাসকে সাবঅর্ডিনেট করে দেওয়া হলো, মানে র্যাঙ্কটা উঁচু করে দেওয়া হলো বেঙ্গলের। গভর্নর জেনারেল র্যাঙ্কটা উঁচু, তার আন্ডারে বম্বে অ্যান্ড ম্যাড্রাস থাকবে। ইট প্রোভাইডেড ফর এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা কবে হয়েছিল? 1774। ডেটটা খুব ইম্পর্টেন্ট, ডেটটাও মনে রেখো। যেখানে 1 চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার জাজ, মানে 1+3 এই রেশিওতে ছিল, একটা চিফ জাস্টিস আর 3টে আদার জাজ থাকবে। 1774-এ হয় সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা। এটা প্রহিবিটেড করে দিয়েছিল সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফর এঙ্গেজিং ইন এনি প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং প্রেজেন্ট অর ব্রাইস ফ্রম দ্য নেটিভস, মানে ওখানকার যারা বাসিন্দা ছিল, যারা বেসিক্যালি ওখানকার সিটিজেন, যারা নাগরিক, তাদের সাথে কোনো রকম প্রাইভেট ট্রেড করতে পারবে না, কোনো রকম ঘুষ নিতে পারবে না, কোনো রকম তোমার প্রেজেন্ট পুরস্কার মানে অ্যাজ আ গিফট কিছু নিতে পারবে না। নেক্সট দেখো, স্ট্রেনদেন দ্য কন্ট্রোল of the British government over the company by requiring the code of directors, governing body of the company, to report on its revenue, civil, military affairs in India. তার মানে বুঝতে পেরেছো, মানে রিপোর্ট চাওয়া শুরু হয়। যেমন দেখবে কখনো হেড অফিস থাকে, সে তার ব্রাঞ্চ অফিস, সাবঅর্ডিনেট অফিস, আদার্স অফিস থেকে তারা রিপোর্ট চায়, কেন? কন্ট্রোল, তুমি কি করছো আমাকে বলো। সিমিলারলি ব্রিটিশ গভর্নমেন্টও শুরু করলো মানে কোম্পানিকে যারা চালাতো, মানে কোর্ট অফ ডাইরেক্টরস, আমরা এখন যেগুলোকে বলি বোর্ড অফ ডাইরেক্টরস। তো কোর্ট অফ ডাইরেক্টরস যারা বেসিক্যালি কোম্পানি গভর্নিং বডিতে ছিল,
তাদের থেকে কি রিপোর্ট চাইতো, কিসের উপরে, তারা রেভিনিউ কত ইনকাম করেছে, কত সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স হয়েছে ইন্ডিয়াতে। ঠিক আছে, নেক্সট আমরা আসি, দেখো অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, এটা কিছু না রেকটিফাই করেছিল, কিছু ডিফেক্ট ছিল 1770, ব্রিটিশ গভর্নমেন্ট পাস্ট অ্যামেন্ডিং অ্যাক্ট 1781-এ। এটাই বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। অনেক সময় এই কোশ্চেনটা আসতে পারে যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট কাকে বলা হয়, তো এটা হচ্ছে অ্যামেন্ডিং অ্যাক্ট 1781। এখানে কি হয়েছিল কয়েকটা জিনিস আমি বলে দিই। ইট এক্সেম্পটেড গভর্নর জেনারেল অ্যান্ড দ্য কাউন্সিল ফ্রম দ্য জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্টের বাইরে রেখে দিয়েছিল ফর দ্য অ্যাক্টস ডান বাই দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। তার মানে তারা যদি অফিসে থেকে গভর্নর জেনারেল অ্যান্ড দ্য কাউন্সিল যদি অফিসে কাজ করাতে যে পাওয়ারে তারা যদি কিছু থাকে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মানে জুরিডিকশনের বাইরে থাকবে, তারা তার আন্ডারে পড়বে না, সেই কাজের জন্য তারা তাদের উপর কেস করা যাবে না। Similarly, it is also exempted the servants of the company from jurisdiction of the Supreme Court for their official action. একই ব্যাপার, অফিসিয়ালে যদি কোনো ভুল হয়, অফিসিয়ালে যদি কোনো ত্রুটি হয়, তো তাদেরও সেই সুপ্রিম কোর্টের জুরিডিকশন থেকে বাড়ি দেওয়া হলো। It excluded the revenue matters and the matters arising in the collection of the revenue from the jurisdiction of Supreme Court. সুপ্রিম কোর্টে এ থেকে রেভিনিউ কালেকশন, টাকা পয়সাটাকেও বাইরে রাখা হলো। ওকে, আচ্ছা, তারপর দেখো, ইট প্রোভাইডস দ্যাট দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ টু হ্যাভ জুরিডিকশন ওভার all the inhabitants of the Calcutta. Jurisdiction বাড়িয়ে দেওয়া হলো। It required the court to administer the personal law of the defendant. ঠিক আছে, it also required কি করলো, অ্যাডমিনিস্টার করা হবে পার্সোনাল ল। হিন্দু were to be tried according to the Hindu law and Muslim were to be tried according to the Mohammedan law. বুঝতে পেরেছো, তখন থেকে এই লস গুলো যে আছে সেগুলো আলাদা আলাদা করে দেওয়া হলো, পার্সোনাল লস। It empowered the Governor General Council to frame regulation for the provincial courts and council. গভর্নর জেনারেল কি করবে, ফ্রেম রেগুলেশন করবে প্রভিন্সিয়াল কোর্টস অ্যান্ড কাউন্সিলের জন্য। ঠিক আছে, তো আমরা দেখো দুটো দুটো করে এখানে পড়বো, কেন না হলে বোরিং হয়ে যাবে খুব এগুলো। তো আজকে আমরা দুটো মেইন জিনিস পড়লাম, পরে আরও আমরা দুটো দুটো করে করতে থাকবো। এইটা আমরা পিটস ইন্ডিয়াটা আচ্ছা এটা শেষ করে দিই, এটা ছোট আছে, তিনখানা শেষ করে দিই। এখানে দেখো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ কি আছে, এর মেইন যদি দেখো, এখানে ডিস্টিংগুইশ করেছিল কমার্শিয়াল আর পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি। কমার্শিয়াল আলাদা হয়ে গেল, পলিটিক্যাল আলাদা হয়ে গেল। ইট অ্যালাউড কোর্ট ডাইরেক্টেড টু ম্যানেজ দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার্স, মানে কোর্ট অফ ডাইরেক্টরসটা কিন্তু কমার্শিয়াল অ্যাফেয়ার্স, বাট ক্রিয়েটেড এ নিউ বডি কল্ড বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। কমার্শিয়াল জায়গাটা মানে বিজনেস রিলেটেডটা কিন্তু কোর্ট অফ ডাইরেক্টরসই দেখবে, বোর্ড অফ কন্ট্রোলটা কিন্তু পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখা শুরু করলো। তাহলে এখান থেকেই কিন্তু সিস্টেম অফ ডবল গভর্নমেন্ট শুরু হয়ে গেল। It empowered the board of control to supervise and direct all operation of the civil and military government or revenue of the British possession in India. সুপারভাইজ করার যত ডাইরেক্ট অপারেশনস আসে সিভিল মিলিটারি হোক, সেইগুলোকে কিন্তু সুপারভাইজ করা শুরু করে দিল। Thus the act significant for two reasons, দুটো রিজনের জন্য মনে রাখবে। একটা প্রথম হচ্ছে কি, দ্য কোম্পানি টেরিটরি ইন্ডিয়া ওয়ার ফর দ্য ফার্স্ট টাইম কল্ড দ্য ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার কোশ্চেন এসছে যে ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া, এটা বলা হলো। সেকেন্ড কি হয়েছিল না, ইট গিভেন দ্য সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য কোম্পানি অ্যাফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, সুপ্রিম কন্ট্রোল দিয়ে দিল। তো আমরা এই তিনটে পড়ি, পরের ক্লাসে আমরা আবার বাকি অ্যাক্টগুলো নিয়ে ডিসকাস করবো। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।